কি শ্রোতা বন্ধুরা, এই কনকনে ঠান্ডার মধ্যে কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তবে আমি কিন্তু আরো একটা ভালো খবর নিয়ে হাজির হয়েছি। বলুন তো কি? মনে পড়ছে না। বেশ, আমি কিছু একটা হিন্ট দিচ্ছি। বলছি যে ডিসেম্বর 2024 তো প্রায় ফুরিয়ে এলো। সামনে কোন মাস সেটা মনে আছে? ইয়েস, এক্স্যাক্টলি, সামনে তো জানুয়ারি মাস। আর জানুয়ারিতে কি কি আবার বং ক্রনিকলস এর বার্থডে। ছোট্ট ছোট্ট করে একটা বছর কাটিয়ে ফেললাম আমরা, আর পাশে পেলাম আপনাদের। তো সেলিব্রেশন তো বানতা হ্যায়, তাই না? তাহলে আর দেরি করছেন কেন? আজকের গল্পটা ঝটপট শুনে মোবাইলটা হাতে নিন আর ফট করে বং ক্রনিকলসকে উইশ করে একটা ভিডিও পাঠিয়ে দিন আমাদের মেল আইডি chroniclesbong@gmail.com এ। প্রথম 3 জনের ভিডিও চ্যানেলে পোস্ট করব আমরা, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাঠিয়ে দিন। এই আস্তে আস্তে, ভিডিওটা এখনই শুট করতে বলিনি কিন্তু। আগে আজকের গল্পটা শুনুন, তারপরে বাকি কাজ করবেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প কবিরাজের বিপদ। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের ছোট্ট বাজারটা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথে একেবারে ভর্তি হয়ে গেছে। রোগীর চেয়ে এখানে ডাক্তারের সংখ্যা বেশি। তবে দেশটায় রোগবালাই নিতান্ত কম নয়, তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় কোনো রকমে করতে পারত। চন্দ্রনাথ বাবুর বয়স 55 ওই 56 মতো। শিশির সেনের বয়স মোটে 26 কি 27। ওদের ডাক্তারখানাটা রাস্তার এপার আর ওপার। রোগীপত্তর প্রায় থাকেই না, দুজনে বসে গল্প সল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনের মধ্যে বন্ধুত্ব ভয়ানক। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, তাদের গ্রামের একজন সাধু ছিলেন। তিনি ভূত নামাতেও পারতেন। অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন। নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন, ভূতের কথা শুনেছেন নিজের কানে। সাধুটি একজন বড় মিডিয়াম। তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদেরকে প্রকাশ করে। শিশির সেন বললেন, রবিশ। চন্দ্রনাথবাবু বললেন, তোমার বলবার কোনো অধিকার নেই এখানে। তুমি ছেলে মানুষ, কতটুকু তোমার অভিজ্ঞতা? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না, কমন সেন্স। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানে না বাঁচা। মরা মানে জীবনটা বড় করে পাওয়া। একদম বাজে। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো, হ্যাঁ? আসল সায়েন্সের কিছুই জানো না, কিছুই শেখোনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ। এবছরের মতো গরম এখনকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি। শিশির সেন বেলা 5:30টার সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দাতে আগুন হয়েছে। এখন ঘরের ভেতরে বসা সম্ভব নয়। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অভয়, এখনই লরি গেলে ধুলে চারদিকে অন্ধকার করে দেবে। ও কবরেজ মশাই, কে? বাইরে আসুন না। যাই যাই। কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিল। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ কিনা, এই নেমন্তন্ন ছিল তো। আসুন আমার বারান্দায়, চা খাবেন? না মশাই, এই গরমে চা? দুপুরে লুচি ঠেসে তাও আবার। ডালদা ঘিয়ের তো। নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি? হ্যাঁ না মশাই, ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল, না হয় পেটের অসুখ, আর এই গরমে।
চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রবাবুর মধ্যে একটু সমরপটু আত্মা বাস করে। অবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক ছাই না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যিই হয়, তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি বা হানি করতে পারে? চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন সবই। তবুও যদি একজন অবিশ্বাসীকে একদিন আলোতে এনে হাজির করা যায়, ইসলাম এবং খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি হবে এই সমস্ত দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরাদের দাম্ভিক দল, হ্যাঁ, দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রবাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কারে ভরা, ইংরেজি তো তেমন জানে না, কুবরেজি করতো, সংস্কৃত জানে একটু আধটু, দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দী। কি করি, মেশবার কোনো লোক নেই এসব জায়গায়, কার সঙ্গে দুটো কথা বলি, নইলেই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আবার আমার, হ্যাঁ, রাম রাম। একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কাল বৈশাখীর ঝড় শুরু হল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবিরাজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাসে একেবারে ঠান্ডা, গরম একদম। চন্দ্রনাথ বললেন, বাঁচা গেল, শরীর জুড়িয়ে গেল যেন। কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে। চা খাবেন একটু? তাহলে মন্দ হয় না, আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো। চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগলো। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। কই তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে। ছাতি আছে আপনার? না। তবে আর কি হবে, বসুন, জল ছেড়ে যাক। আপনার ভুতুড়ে আলোচনা আরম্ভ করুন না। না। কেন আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলার সন্ধেতে কথা জমবে ভালো। না হে না, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে বেনা বলে ছড়াতে নেই। আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়, গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আকর। এই হলো গভীর সত্য। আরো সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। তবে আপনি কবিরাজি করেন কেন? মানুষ যদি অমর হয় তবে? তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরও পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের ওপর রাখলে। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিসনি? যা নিয়ে আয় চারখানা। আর শোন, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। এবার বলুন কিভাবে? না, ওসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না। বেশ বাদলার সন্ধ্যাটা। না, আমি বলবো না, ঠাট্টার ব্যাপার নয় সেটা। তোমরা হাসবে আর আমি ভেবেছ আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা।
আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এ নিয়ে? সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে শুরু করলেন নীলের গল্পটি। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে বলো? ঘটনাটা গোড়া থেকে বলি, শোনো। পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী। সেকালের বড় নামডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার পসার পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল, যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকতো না। মালবাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন। তার ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর, যাকে আপনারা বলেন টাইফয়েড। 15-16 বছর বয়সটাও রোগের পক্ষে তত সুবিধাজনক নয়। আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবরেজ মশাই। যা লাগে আমি তাই আপনাকে দেব, ছেলেকে বাঁচিয়ে দিন। আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ির গতি আপনারা যাকে বলেন ওই ইন্টারমিটেন্ট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপাও অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমলো। আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম। রাত্রি 1 প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি 2 মহলা। বাইরে একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির, ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা। মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কোঠুরি, সারি সারি অনেকগুলি। আমলাদের বাসার পূর্ব দিকে বড় পুকুর। এই পুকুরে 3 দিকে বাঁধানো ঘাট। পূব পাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য, বাকি 2টি ঘাট আমলাদের জন্যে। বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি। এই দেউড়ির 2 পাশে 2 বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে। সাদা ধপধপে চাদর পাতা, 2টো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়িচ্ছি। খাওয়া দাওয়া করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম। কাল সকালে কি কি অনুপাত দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব, এমন সময় দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে। রাত তখন অনেক। এত রাতে একা কে মেয়ে এদিকে আসবে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউড়ি দিয়ে বাড়ির মধ্যেই ঢুকলো। 15 মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম, আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে, তবে এত রাত্রে আসবে কেন? একাই বা আসবে কেন? ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো দেউড়িতে। এমন সময় বাড়ির ভিতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগির যেন যাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি রোগীর অবস্থায় এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে। এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে, অথচ চোখ 2টো জবা ফুলের মতো লাল। নারীর অবস্থাও খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করেছে রোগী। মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তক্ষুনি কাজে লেগে গেলাম। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, তম্বার পাত্র নই। ঘন্টা 2-এর মধ্যে রোগীকে চাঙ্গা করে তুললাম।
শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে বেলা 8টা। উঠে রোগী দেখে এলাম। বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন একইভাবে কাটলো। রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম। বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতেও গেলাম, আমলাদের মধ্যে একজন ভালো বড়শিলের সঙ্গে। শেরখানেক একটা পোনা মাছও ধরলাম। মনে খুব ফুর্তি। সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে। আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন। দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে, কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউড়ি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। দেখে আমার বুকের মধ্যেটা ঠিক ঠিক করতে লাগলো। কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমোতে যাচ্ছিলাম, কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সে সময় 12টা বাজে। হঠাৎ দরজার কাছে কি একটা শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছে। বেশ সুন্দরী, ধপধপে শাড়ি, 40-এর মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেটিকে বাঁচাতে পারবে না। তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুলো, কেন মা? আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল। সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না। একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে। ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর। সৎমা ওকে একদম দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে। আমি সব দেখতে পাই। আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি। আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রেই নিয়ে যেতাম, কিন্তু তোমার জন্য পারিনি। তুমি চলে যাও এখান থেকে। ওকে বাঁচাতে তুমি পারবে না। আমার সাহস ফিরে এলো। হাত জোর করে বললাম, মা, আমি বৈদ্য। আমার ধর্ম প্রাণ বাঁচানো। আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই। আমার প্রাণ যায় সেও স্বীকার। একটা প্রস্তাব আমি করি মা, জমিদার বাবুকে সব খুলে বলি। অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন, এ ব্যবস্থা আমি করব। এই যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না। যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন। আর আমিও আসবো না। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে। বেশ, তাই হবে। তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয়, তবে সেবার আমি ওকে নিয়ে যাবই। মনে থাকে যেন। তখনই সেই মূর্তি মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্তর্মহল থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম। কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম,
কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদার বাবু অবাক হয়ে বললেন, তার মানে? তার মানে হচ্ছে এই, আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অবিচার করেন। কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সব কথা খুলে বললাম। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন। আমি কিছু কিছু জানি। বেশ, এবারও বেঁচে উঠুক এর ব্যবস্থা আমি করব। আপনাকে আমি কথা দিলাম, ও সেরে উঠুক। জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখবো। কেমন, ঠিক তো? এবার কিছু হলে আমি কেন, কেউ আর ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবিরাজ মশাই। বেশ, নির্ভয়ে থাকুন, আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল। শিশির সেন এক মনে গল্প শুনছিলেন। সেরে উঠলে? নিশ্চয়। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? কোনোদিন না। সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসের একটা ভালো ব্যবসা করে শুনেছি। জমিদার বাবু মারা গিয়েছেন। না, এই চললুম আমি, বৃষ্টি থেমেছে, ঘরের আলো জ্বালিয়ে। আরে এ কি, গল্প শোনা তো হয়ে গেল, এখনো বসে আছেন কেন? তাড়াতাড়ি যান আর ভিডিওটা শুট করুন, তারপর ঝট করে আমাদের পাঠিয়ে দিন। আমিও বরং আজকে আসি, বুঝলেন, অনেক কাজ পড়ে আছে। তাহলে আসছি, আপনারা যেন ভুলবেন না।